সোলাইমান মল্লিক সকাল সকাল অফিসে চলে গেছে, নয়নাও স্কুলে গিয়েছে। সংসারের যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন রোকসানা মল্লিক। ওরাকে একনজর দেখার জন্য হাঁসফাঁস লাগছে ওনার। হঠাৎ ফোনের রিংটোনে নড়েছে উঠলেন রোকসানা। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চমকালেন। ওরা কল করেছে। রোকসানা কালক্ষেপণ না করলে কল রিসিভ করলেন। ওরা তুই ঠিক আছিস? উদ্ধৃতি চিহ্ন। আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? উদ্ধৃতি চিহ্ন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোকসানা। তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, কিভাবে ভালো থাকি বল? উদ্ধৃতি চিহ্ন। আমার ফোনে চার্জ ছিল না মা, আর একটু জ্বর এসেছিল। জ্বর কখন এলো আর এখন কমেছে? উদ্ধৃতি চিহ্ন। উতলা হয়ে উঠলেন ওরার মা। শান্ত হও মা, জ্বর কমেছে, ডাক্তার এসেছিল, ঔষধ দিয়েছে, এখন একদম ফিট হয়ে গেছি। উদ্ধৃতি চিহ্ন। যাক আলহামদুলিল্লাহ। মা তুই আমার সাথে রাগ করিসনি তো? কি বলছো মা? রাগ কেন করব? কিন্তু মা, আরিশ ভাই, মানে আরিশের সাথে কেন বিয়ে দিলে? শুধুমাত্র তোমার বোনের ছেলে বলে? উদ্ধৃতি চিহ্ন। মেয়ের প্রশ্নের উত্তরে রোকসানা কি বলবেন বুঝতে পারছেন না। কেন ওরা? আরিশ কি ভালো ছেলে নয়? তোর সাথে খারাপ ব্যবহার করে? উদ্ধৃতি চিহ্ন। ওরার চোখ ছলছল করছে, নয়নার চোখেও পানি, কিন্তু ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে রোকসানা মল্লিক সেটা দেখতে পাচ্ছেন না। না, ভালো ছেলে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আমি জানি তোদের বয়সের পার্থক্যটা বেশি, কিন্তু বিশ্বাস কর আরিশ তোকে খুব ভালো রাখবে। উদ্ধৃতি চিহ্ন। তাই যেন হয়। উদ্ধৃতি চিহ্ন। আমি তোর কাছে আসার জন্য বের হচ্ছিলাম, এর মধ্যে তুই কল দিলি। উদ্ধৃতি চিহ্ন। আমি সুস্থ হলে 2 দিন পর তোমার কাছে যাবই তো। বিয়ের 3 দিন পর বাবার বাড়ি যেতে হয় না? রোকসানা মল্লিক হাসলেন মেয়ের কথায়। বললেন, আসলে আমাদের মুরব্বীরা এমনই করে এসেছেন, সেজন্য আমরাও বলি এটা নিয়ম। যাই হোক, আরিশকে বলিস আমি কল দিলে যেন রিসিভ করে। ছেলেটা কেমন জানি, কখনো কল দিলে পাই না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা মা, ভালো থেকো। উদ্ধৃতি চিহ্ন। তুইও ভালো থাকিস, দেখা হবে শীঘ্রই। উদ্ধৃতি চিহ্ন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। উদ্ধৃতি চিহ্ন। আল্লাহ হাফেজ। উদ্ধৃতি চিহ্ন। কল কাটতেই নয়না বলল, আপু 2 দিন পর ভাইয়া তোমাকে নিয়ে যাবে তো? নয়নার প্রশ্নে আনমনা হয়ে গেল ওরা। সত্যি তো? আরিশ কি আদৌ যাবে? মায়ের কাছে নিজের কষ্টের কথা বলতে চায় না ওরা, তাহলে মা নিজেকে অপরাধী ভাববে। ওরা যে মাকে ভীষণ ভালোবাসে। সকালবেলা শহরের রাস্তাগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বড় বড় গাড়ি চলতে শুরু করেছে, আর মানুষজনও ছুটছে তাদের কর্মস্থলে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাঢ় লাল আলো জ্বলছে, গাড়িগুলোর হর্নের শব্দ মিশে যাচ্ছে শহরের শব্দে। রাস্তায় দোকানের ঝাঁকজমক, বাজারের গলির ভিড়, সব কিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আরিশ আজকে অফিসে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে। তেজরিন খান আরিশ খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। বাবার পর চাচা আর চাচার পর আরিশই ব্যবসার হাল ধরে কারছে। আরিশের অফিস বিল্ডিংটা শহরের অন্যতম বড় ও প্রভাবশালী অফিস ভবনগুলোর মধ্যে একটি। 15 তলা দালানের উপরের দিকে বিশাল একটি সাইনবোর্ড ঝুলছে, যেখানে খান ইন্ডাস্ট্রি লেখা, এবং তার আশেপাশে গ্লাসের কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিবিম্ব। আরিশ নিজে তার কর্মজীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে এসে এখানে পৌঁছেছে। অফিসের প্রতিটি কোণায় কাজের তাগিদ, দায়িত্ব আর প্রভাব যেন দৃশ্যমান। ব্যক্তিজীবনে আরিশ যেমনটা রাগী, অমক্ষেত্রে ততটাই ঠান্ডা মাথার অধিকারী। সব কাজ মাথা ঠান্ডা রেখে করে। আরিশের অফিসে লবি থেকে শুরু করে প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া। লবি এবং করিডরগুলো উজ্জ্বল সাদা ও সোনালি রঙের শেডে সাজানো, যেখান কার বড় বড় কাচের জানালা দিয়ে বাইরে শহরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আরিশের কেবিনটা পুরো অফিস ভবনের উপরতলায়, তার নিজের পরিসরের মতো বিশাল। কেবিনের দেয়ালে রয়েছে শীতল রঙের প্রিন্ট, আর মেঝে লেদারের টাইলস দিয়ে কার ঢাকা। কেবিনের মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল, যার ওপরে সাজানো কিছু ব্যবসায়িক রিপোর্ট এবং কাগজপত্র। টেবিলের এক কোণে রাখা আছে সোনালি রঙের একটি দামি পেন, আর পাশে রয়েছে একটি আধুনিক ডিজাইনের ফোন। পুরো কেবিনের এক কোণে বিশাল চামড়ার চেয়ার, যেখানে আরিশ বসে। মে আই কাম ইন স্যার? উদ্ধৃতি চিহ্ন। ল্যাপটপে মুখ গুজে বসেছিল আরিশ।
নবনীতা ইসলামের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়েচড়ে উঠলেও আরিশ এক মুহূর্তের জন্যও তার ল্যাপটপ থেকে চোখ তুলল না। ইয়েস, কাম ইন। উদ্ধৃতি চিহ্ন। নবনীতা মুচকি হেসে রুমে প্রবেশ করল। আরিশ ইশারায় বসতে বলল তাকে। নবনীতা চেয়ার টেনে বসলেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু আপডেট রয়েছে। নবনীতা কথা শুরু করল, কিন্তু তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। কিছু ডেটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু রিপোর্ট মিসিং। আমি ভাবছিলাম, হয়তো আপনি যদি একটু সময় দেন, তবে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আরিশ একটু থেমে রইল, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটা ফাইলের ওপর চোখ বুলাল। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোজা হয়ে বসে বলল, আপনি কি নিশ্চিত যে পুরো টিম মিটিংয়ের সময় সব ডেটা সঠিকভাবে হ্যান্ডেল করেছে? হ্যাঁ স্যার, তবে কিছু ভুল ধারণা ছিল। আমার মনে হচ্ছে কিছু রিপোর্টের ফরম্যাট ঠিক হয়নি এবং তাই এগুলো সঠিকভাবে সিস্টেমে ইন্টারপ্রেট হচ্ছে না। নবনীতা উত্তরে বলল, তার কণ্ঠে সতর্ক স্পষ্ট। ঠিক আছে, আপনি টিমের সাথে বসে সেগুলো ঠিক করার ব্যবস্থা নিন। আমি কিছুদিন পর রিপোর্টটি আবার দেখে নেব। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নবনীতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার, আমি দ্রুত সমাধান করতে চেষ্টা করব। আরিশ আবার ল্যাপটপে দৃষ্টিপাত করল, কিন্তু তার মনোযোগ এখনও নবনীতার দিকে। এছাড়া, আমি শুনেছি আপনার একটি নতুন আইডিয়া ছিল আমাদের বিপণন কৌশল নিয়ে। সেটার বিষয় বলুন। উদ্ধৃতি চিহ্ন। নবনীতা একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি মনে করি যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আরও ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন চালাতে পারি, তবে আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। আমি কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছি। আরিশ চুপচাপ শুনল, কিছুক্ষণ বাদে বলল, গুড আইডিয়া, আগামীকাল এটা নিয়ে কথা বলবো। এখন আপনি আসুন, আর হ্যাঁ, কাজগুলো মন দিয়ে করবেন। উদ্ধৃতি চিহ্ন। ওকে স্যার। নবনীতা আর কথা বাড়াল না। আরিশ অতিরিক্ত কথা অপছন্দ করে, এটা অফিসের সবাই জানেন। নবনীতা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশ অনলাইনে মিটিংয়ে জয়েন হল। সারাদিন একা একা থাকতে ভালো লাগছে না ওর। তামান্না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাছাড়া তার সাথে ভালো জমেও না ওর। আকার রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে সে। পরনে কালো রঙের গাউন, খোলা চুল। আরিশ আগেই ওরার জন্য পোশাক আনিয়ে রেখেছিল, সেগুলোই পরছে এখন। করিডোরে হাঁটতে হাঁটতে পুরো বাড়িটার দিকে ভালো করে নজর বুলাতে লাগল ওরা। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। ওরা অবাক চোখে সবকিছু দেখছে। এর মধ্যেই কলিংবেলের আওয়াজ পাওয়া গেল। তামান্না রাতের খাবার রান্না করছিল। কলিংবেলের শব্দে দৌড়ে দরজা খুলে দিতে এলো সে। ওরা করিডোরে দাঁড়িয়েই সবকিছু এ কার খোঁজে। আরিশ বাসায় ফিরেছে। আরিশকে বাড়িতে প্রবেশ করতে দেখেই দৌড়ে রুমে চলে গেল মেয়েটা। ওরার জ্বর কমেছে? তামান্না? বসার ঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে প্রশ্ন করল আরিশ। তামান্না বলল, জি ভাইয়া, ভাবি। আর কিছু জানতে চাইনি। তামান্না চুপচাপ রান্নাঘরের দিকে এগোল। নিজেকে গালি দিল কয়েকটা। কেন যে আগোবাড়ানো কথা বলে সেই নিয়ে নিজের ওপর বিরক্ত সে। এভাবে শুয়ে আছো কেন? উদ্ধৃতি চিহ্ন। আচমকা আরিশের কথায় শোয়া থেকে উঠে বসল ওরা। শোয়া নিয়েও কি রাগারাগি করবে নাকি? মানুষ তো নয়, যেন আজাজিল খন্নাস। ওরা নিজেকে ধমক দিল। এসব কথা তো ওরার দাদি বলে, ওরা কেন বলবে? এমনি। আরিশ জামাকাপড় খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। সব, পরনে কেবল প্যান্ট। আরিশকে এরকম অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেলল ওরা। বিষয়টা খেয়াল করল আরিশ। নিজের স্বামীর দিক থেকে চোখ সরাল কেন সে? মুহূর্তেই আরিশের মাথার পোকাটা যেন নড়েছে উঠল। কিছু না বলেই ওরার একেবারে সামনে গিয়ে দাঁড়াল। ওরা চমকাল, ভয় পেল কিছুটা। চোখ সরিয়ে নিলে কেন? উদ্ধৃতি চিহ্ন। না মানে, আসলে। আরিশ ওরার দুহাত ধরে নিজের উন্মুক্ত বুকে ছোঁয়াল। মৃদু কেঁপে উঠল ছোট্ট ওরা। এতবর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে ওরাকে নেহাত এতটুকুই লাগে। তার ওপর বয়সের পার্থক্য 14 বছরের। আমার দিকে তাকাও হামিংবার্ড। উদ্ধৃতি চিহ্ন। ওরা ভয়ে ভয়ে তাকালো আরিশের দিকে। আরিশের চোখে আবারও সেই পাগলামি দেখতে পাচ্ছে ওরা। আমার দিক থেকে কখনো নজর সরাবে না। আমাকে দেখবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। মনে রেখো, আমি ছাড়া গোটা পৃথিবীর সকল পুরুষ তোমার জন্য হারাম, নিষিদ্ধ। উদ্ধৃতি চিহ্ন। ওরা চুপ করে শুনছে সব। কথা বলছো না কেন? উদ্ধৃতি চিহ্ন। ধমকে উঠল আরিশ। ওরা ভয়ে বলল, আচ্ছা,
উদ্ধৃতি চিহ্ন আরিশের মেজাজ খারাপ হচ্ছে কেন তা সে জানে না। মনে হচ্ছে তার স্ত্রী তার প্রতি আগ্রহী নয়। ওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিশ। ওরা ভয় পাচ্ছে আবারও হয়তো জোর করে কাছাকাছি আসবে লোকটা। ওরার চোখ ছলছল করছে। এই লোকের অত্যাচার সে সইতে পারে না, সেই ক্ষমতা নেই তার। আরিশ কোমরের বেল্ট খুলে ফেলল। তারপর ওরার শরীরের ওপর ঝুঁকে হাত দুটো ওর মাথার ওপরের দিকে একত্র করে বেল্ট দিয়ে বাঁধতে লাগল। ওরা ভয় পাচ্ছে খুব, থরথর করে কাঁপছে তার শরীর। যদিও বেল্ট দিয়ে বাঁধতে গেলে হাতে কোনো চাপ পড়বে না, উল্টো বাঁধন শিথিল হয়ে যাবে। প্লিজ এরকম করবেন না, আমি আর কখনো আপনার দিক থেকে চোখ সরাব না। উদ্ধৃতি চিহ্ন আরিশ ও কার নো উত্তর দিল না। হাত বাঁধা শেষে ওরার শরীরে ওপর নিজের শরীর ছাড়ল, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ওরা চুপচাপ শুয়ে আছে কেবল। আরিশ গভীরভাবে চুম্বন করছে তাকে। এভাবে কিছুক্ষণ চলার পরেও ওরার থেকে কোনো রেসপন্স না পেয়ে উঠে বসল আরিশ। রেগেমেগে বলল, তরতাজা পুরুষের ঠোঁটের স্পর্শ পেয়েও কোনো রেসপন্স করলে না কেন? বয়স তো একেবারে কম না, 17-18 হবে। তাহলে? উদ্ধৃতি চিহ্ন ওরা ভয় লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেবল। আরিশ ওরার হালচাল বুঝতে পারছে না। কথা বলো, ছোট্ট পাখি। উদ্ধৃতি চিহ্ন আমার সময় লাগবে। উদ্ধৃতি চিহ্ন গুড। উদ্ধৃতি চিহ্ন ওরার হাত খুলে দিতে লাগল আরিশ। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটা। ওরা ছাড়া পেয়ে উঠে বসল। রিশ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়ের বলা কথাগুলো কি এখন বলবে? দোটানায় আছে ওরা। কি বললে আবার কি করতে শুরু করবে বলা যায় না। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে ওরা। কতক্ষণ হলো আরিশ ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু এখনও বের হওয়ার নামগন্ধ নেই। মা বলেছিল আরিশকে উনার সাথে কথা বলার জন্য, সেই বিষয়ে কথা বলবে বলেই ওরা অস্থির হয়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ওরার ভাবনার ছেদ ঘটল। সদ্য গোসল করা আরিশের হসন্ত ধৌমুক্ত শরীরের দিকে মোহাচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে ওরা। আরিশের ভেজা চুলের কিছু পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে, নিচে নেমে গেল শক্ত চোয়ালের ধার বেয়ে। এলোমেলো ভিজে চুলগুলো কপালের ওপর নেমে এসে তাকে আরও আকর্ষণীয় রে তুলেছে। প্রশস্ত কাঁধার খোলা বুকজুড়ে ছোট ছোট পানির ফোঁটা চিকচিক করছে। এই প্রথম কোনো পুরুষকে এভাবে দেখছে ওরা। কি দেখছ? আরিশের কথায় হকচকিয়ে গেল মেয়েটা, হালকা কেসে উঠল কয়েকবার। দৃষ্টি সরিয়ে বলল, না মানে, আপনার এতক্ষণ সময় লাগছিল। উদ্ধৃতি চিহ্ন তুমি অসুস্থ বলে নিজেকে শান্ত করে নিলাম, হামিংবার্ড। নেহাতি শরীর খারাপ তোমার, নয়তো ছাড় পেতে না। উদ্ধৃতি চিহ্ন ওরার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। লোকটা কি বলল? কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? ছি! লজ্জায় চোখমুখ বন্ধ করে ফেলল ওরা। টুশব্দ পর্যন্ত করল না। আরিশ ওয়ার্ড্রোবের সামনে গিয়ে পরনের তোয়ালে খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা মাথা নিচু করে আছে। পোশাক পরতে পরতে বলল আরিশ, কথার জবাবে চুপ করে থাকা কি তোমার স্বভাব? আর সবসময় এমন বোবা হয়ে থাকো কেন? আদরই তো করি, মারধর তো নয়। তাতে এত ভয়ের কি আছে বলো তো ছোট্ট পাখি? উদ্ধৃতি চিহ্ন ওরা ভবল। আরিশ ভুল কিছু তো বলেনি। আদরই করে তবে খুব হিংস্রভাবে। ওরা তাকালো আরিশের দিকে। কালো রঙের টি শার্ট সাথে হাফ প্যান্ট পরেছে সে। চুলগুলো ভেজা, সামনে ছোট ছোট চুল থেকে পানি চুইয়ে কপালে পড়ছে। ওরার ইচ্ছে করছে চুলগুলো ভালো করে মুছে দিতে, কিন্তু সে সাহস হল না। মা কল করেছিলেন, কথা হয়েছে। উদ্ধৃতি চিহ্ন হুম। তারপর উদ্ধৃতি চিহ্ন বললেন, আপনার সাথে কথা বলবে। কল দিলে যেন রিসিভ করেন এতটুকুই। উদ্ধৃতি চিহ্ন ঔষধপত্র খেয়ে জলদি সুস্থ হও। সব সময় এমন মায়া দয়া দেখানোর পাত্র আমি নই, গট ইট? ওরা অবাক হল। আরিশের দিকে বড় বড় চোখে তাকালো এবার। কোথায় মায়ের কল রিসিভ করার কথা হলো আর উনি বলছে অন্য কিছু। আরিশ ওরার দিকে এগিয়ে এসে কোলে তুলে নিতে নিতে বলল, সব কথার জবাব চাই আমার। চুপ করে থাকলে মেজাজ খারাপ লাগে, আর আমার মাথা গরম হলে কি হয় সেটা তুমি জানো। উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ, ঔষধ খাবো নিয়মিত। উদ্ধৃতি চিহ্ন ওরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। ওরা না চাইতেও আরিশের গলা জড়িয়ে ধরে আছে। আরিশের নজর ওরার গোলাপি ঠোঁটের দিকে। ওরার ঠোঁট কাঁপছে, বুক ধুরু ধুরু করছে। গুড গার্ল, নাও গিভ মি এ সুইট কিস। কিস মি।
উদ্ধৃতি চিহ্ন। ওরা আবারও ভয় পাচ্ছে। কথামতো কাজ না করলেই তো খেপে যাবে লোকটা। কিন্তু ওরার পক্ষে কিস করাও সহজ না। এটা তার জীবনের প্রথম, এটা কোনো পুরুষকে প্রথম নিজে থেকে কিস করা, যা চিরস্মরণীয় হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে ওরা ভয় আর দ্বিধায় কাঁপছে। আরিশ ওরার মতিগতি বুঝতে চেষ্টা করছে। কেন কথা শুনছে না ছোট্ট পাখিটা? তার কি অন্যত্র সম্পর্ক আছে? উফ, আর ভাবতে পারল না আরিশ। মাথায় আগুন জ্বলছে। আরিশের চোখের দৃষ্টি বদলে যাচ্ছে, নরম প্রশ্রয় মিলিয়ে গিয়ে এক ধরনের কঠোরতার ঝলক ফুটে উঠেছে। সে অপেক্ষা করবে না। অপেক্ষা করা তার স্বভাবের বাইরে। হামিংবার্ড, ইউ আর লেট, নাও ইটস মাই টার্ন। ওরার চিবুক শক্ত করে ধরে মুখটা নিজের দিকে টেনে নিল আরিশ। ওরা বাধা দেওয়ার চেষ্টা করতেই সে আরও শক্ত করে ধরে ফেলল, একদম নিজের দখলে নিয়ে নিল তাকে। নিজের স্বামীকে কিস করতে এত সময় লাগে? ইচ্ছে করে করলে না? করতে হবে না, আমি যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। আরিশের গলা ভয়ঙ্কর শোনাচ্ছে। ওরার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে, বুকের ভেতর ধুকধুকানি অসহনীয় হয়ে উঠেছে। আরিশ, এটা ঠিক না। তার কণ্ঠ ভাঙতে থাকে, কিন্তু সে আর কথা শেষ করতে পারে না। ভয় মুখ থেকে কথাও বের হচ্ছে না। কোন পাগল নিয়ে ঠেকল বুঝতে পারছে না। কালম ডাউন হামিংবার্ড, আই ওন্ট হার্ট ইউ, আইল জাস্ট কিস ইউর লিপস। আরিশের ঠোঁট ওর কানের কাছে ঝুঁকে আসে, উষ্ণ নিঃশ্বাস কানে ছড়িয়ে পড়ে ওরার। তারপর কোনো কথা ছাড়াই আরিশ ঠোঁট নামিয়ে আনল তার ঠোঁটের ওপরে। নরম, সজাগ, কিন্তু সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। ওরা তীব্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চায়, কিন্তু আরিশের শক্তি বেশি। স্বাভাবিকভাবেই পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না ওরা। আচমকা ওরার ফোনের রিংটোন বেজে ওঠাতে বিরক্ত হল আরিশ। ওরাকে বিছানায় বসিয়ে দিল সে। ওরার অস্থির লাগছে। কে কল দিল আবার? আরিশ ওরার ফোনটা হাতে নিতে নিতে বলল। রোমান্সের সময় বিরক্ত করল কে? উদ্ধৃতি চিহ্ন। রনি। এটা লিখেই সেভ করা আছে নম্বরটা। রনি নামে কেউ কল করেছে। ওরাকে কোনো ছেলে কল করেছে দেখেই চোখ বড় বড় হয়ে গেছে আরিশের। তার এমন প্রতিক্রিয়া দেখে ওরার ভয় প্রাণ যায় যায় অবস্থা। আরিশ কল রিসিভ করল, তবে এই পাশ থেকে কোনো কথা বলছে না। অরু, এই অরু, কি হয়েছে তোমার? কতদিন হলো কোনো খোঁজ নেই। কেমন আছো? কি করছো? কিচ্ছু জানি না। টেনশন হয়তো, কিছু বলো। উদ্ধৃতি চিহ্ন। আরিশ কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলতেই লাফিয়ে উঠল ওরা। আরিশের চোখে মুখে রাগে আগুন জ্বলছে। চট করে ওরার থুতনি চেপে ধরল সে। ব্যথায় চোখে জল ছলছল করছে ওরার। অরু, টেনশন হচ্ছে? এত সুন্দর করে অরু ডাকল কেন ওই ছেলে? কে হয় তোর? ওরা কথা বলতে পারছে না। ভয়ে গলা শুকিয়ে গেছে, থরথর কাঁপছে শুধু। ঠোঁট নড়ছে একটু একটু, কথ আকার বলতে চাচ্ছে। আরিশ রাগে গর্জে উঠল আবার। স্পিক, ম লিসনিং। উদ্ধৃতি চিহ্ন। মার বন্ধু, একই ক্লাসে রি। আর কিছুই না, ছাড়ুন প্লিজ, লাগছে। উদ্ধৃতি চিহ্ন। ক্লাসমেট, বন্ধু। ডু ইউ থিঙ্ক ম স্টুপিড? ওরা বলে। না, হ্রস্ব ইকার শ্বাস করুন। আমি মিথ্যা বলছি না, শান্ত হন। আপনি চুপ। আরিশের চুপ করতে বলায় কিছু একটা ছিল। ওরা চাইলেও আর কথা বলতে পারল না। আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলল। ওরা হাতজোড় করছে, ফুপিয়ে ফুপি এ কাঁদছে। আরিশ তার নিজের মধ্যে নেই এখন। সুমনা, তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ। এভাবে চললে আরিশের ওপর আরও বাজে প্রভাব পড়বে। এতটুকু ছেলে, তুমি ওর মা, অথচ ও তোমার সামনে আসতেও ভয় পায়। পাশাপাশি বসে আছেন আফজাল ও সুমনা। আরিশ অন্য রুমে ঘুমাচ্ছে। আফজাল সুমনার সমস্যাগুলো নিয়ে তার পরিচিতদের সাথে অনেক আলোচনা করে বুঝতে পেরেছে সুমনা মানসিকভাবে অসুস্থ। হয়তো অবসেসিভ মোপালসিভ পার্সোনালিটি ডিজর্ডার আছে। এটা এমন একটা রোগ যেখানে আক্রান্ত মানুষ চরম মাত্রায় পারফেকশনিস্ট হয়। অন্য কেউ তার জিনিসে হাত দিলে রেগে যায়। তারা শৃঙ্খলাপূর্ণ জীবন চায়, অন্যের অনুভূতির তোয়াক্কা করে না। সুমনার মধ্যেও তেমন অনেক সমস্যা আছে। আফজাল তা হাড়ে হাড়ে টের পায়। চুপ করো, আমি কি পাগল? আর কিসের ডাক্তার দেখাবো? তুমি আর তোমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছ। তোমার কাছ থেকে না পাই শারীরিক সুখ আর না পাই আর্থিক সুখ দিয়েছ একটা বাচ্চা। সারাদিন জ্বালিয়ে মারে, আমার সব গোছানো জিনিস এলোমেলো করে। উদ্ধৃতি চিহ্ন।
আফজাল ধৈর্যহারা হচ্ছে আজ, বারবার শারীরিক বিষয় প্রশ্ন তোলায় খারাপ লাগছে তার। টাকা পয়সার কথা বললে সেও ও কার একেবারে কম কিছু ইনকাম করেন না তিনি, আসলে সুমনার চাহিদা বেশি। এবং সেটা সবকিছুতেই। সমস্যা আমার না সুমনা, তোমার। একটা সুস্থ মানুষ সর্বোচ্চ কতক্ষণ ফিজিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে পারে? সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিট, ধরলাম 20 মিনিট। আমার কি সেই ক্ষমতা নেই? তুমি কেন এমন করছো সুমনা? তোমার যখন প্রয়োজন হয় আমি তো সাপোর্ট করি, বলো। আর মাসে 60,000 টাকা ইনকাম করা সত্ত্বেও তুমি টাকায় সুখী নও বলছো? সুম নার ভালো লাগছে না এসব কথা। সে কোনো কিছু বুঝতে চায় না। তার আরও দরকার, আরও। বসার ঘরে বসে আছে তামান্না। ওরার চিৎকারে ঘুম ভেঙে গেছে আজ। তামান্না বেশ বুঝতে পারছে ওর সাথে কি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তামান্না নিজেও বুঝতে পারছে না আরিশ ঠিক কি চায়, এই ভালো, এই খারাপ। রোদটা আজ একটু বেশি তীব্র। জানালার পর্দার ফাঁক বলে সোনালি আলো এসে পড়েছে বিছানায়। বিছানার চাদরটা এলোমেলো, মেঝেতে ওরা ও আরিশের জামাকাপড় ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন রাতের কাহিনী এখনও মেঝের ওপর পড়ে আছে। ওরা চোখ মেলে তাকায়। মেয়েটার চোখে ক্লান্তির ছায়া, ঠোঁটে নিঃশব্দ এক অস্থিরতা। শরীরটা যেন নিজেই বোঝায় দুঃসহ একটি রাত পেরিয়েছে। চুপচাপ শুয়ে থাকে সে। পাশ ফিরতেও কষ্ট হয়। সমস্ত শরীরে ব্যথা। আরিশ এখনও ঘুমিয়ে আছে, মুখে প্রশান্তির ছাপ। আরিশের দিকে তাকালো ওরা। লোকটাকে ঘুমন্ত অবস্থায় একেবারে শান্ত লাগছে। অথচ দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। ওরার বুকের ভেতর একরকম ঝড়, ভয়, লজ্জা আর একটা অচেনা অনুভূতির মিশেল। বয়স মাত্র 18, কিন্তু এই কয়েকদিনেই সে যেন বড় হয়ে গেছে। সেই চঞ্চলতা হারিয়ে গেছে। ওরার অস্থির লাগছে। ঘড়িতে সকাল 9টা বেজে গেছে। বিছানা ছাড়তে চায় না শরীর। তবুও ওরা উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে হালকা কেঁপে ওঠে, পায়ের নিচে শক্ত মেঝে। ওরা আয়নার সামনে দাঁড়ালো। গালের একপাশে লালচে ছাপ, ঠোঁট সামান্য ফুলে আছে। গলায়ও লালচে দাগে ভরপুর। কামিজের এ কার তরে উকি দিয়ে তাকালো ওরা। সারা শরীরে এক অবস্থা। হতাশ লাগছে ওরার। সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওই চোখে বিস্ময়, লজ্জা, রাগ আর এক ধরনের নীরব সাহস। ওরা নিজেকে বোঝাতে চায়, তুই ঠিক আছিস। ওরা, তুই ঠিক আছিস। তুই সব সহ্য করে নিতে পারবি। উদ্ধৃতি চিহ্ন। সত্যি বলতে এই দিনে কিছুটা হলেও সহ্যশক্তি বেড়েছে মেয়েটার। আরিশের পাগলামি কেমন হতে পারে এতটুকু বুঝে গেছে। একজন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলন করতে গেলে সে মারাত্মকভাবে ভেঙে পড়ে। এই মানসিক যন্ত্রণা কেবল একজন নারীই বুঝতে পারবে। ওরা যতই নিজেকে সামলাতে চাচ্ছে, ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে। তারই স্বামী তাকে ধর্ষণ করছে প্রতিদিন। ধর্ষণ, হ্যাঁ এটা কে বৈবাহিক ধর্ষণই বলে। ওরার দুচোখ ছলছল করছে। কাঁদতে কাঁদতে চোখের জলও যেন শুকিয়ে গেছে। বাড়িতে ফিরবে, কিন্তু ফিরে গিয়ে কি বলবে? কিসের জন্য আরিশের সাথে থাকবে না সে? এসবের জন্য তার স্বামী তার সাথে জোরজবরদস্তি করে। এসব কিভাবে বলবে বাবা মাকে? ওরার হাসফাস লাগছে। ওয়াশরুমের দিকে এগোলো সে। ওয়াশরুমে ঢুকে ঠান্ডা পানি ছুঁয়ে দিল চোখে মুখে। গোসল করতে হবে, কিন্তু পোশাক আনা হয়নি সাথে। ওরা সেসব ভুলে শরীরে পানি ঢালতে শুরু করেছে। গোসল করলে যদি শরীরটা অন্তত একটু ভালো লাগে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তাহলে কি করবে মা? ভাইয়ার কাছে কল দিবে? তালহার কথায় চুপ করে রইলেন তাসলিমা খাতুন। পাশেই চেয়ারে বসে আছে সাবিহা। তালহা উনার বড় ছেলে। গায়ের রং তার শ্যামলা, ছিপছিপে গরম। মুখে সবসময় হাসি লেগে থাকে। দারুণ মনখোলা স্বভাব। ঘর ভর্তি মানুষ থাকুক বা না থাকুক, সে একাই সবকিছু মাতিয়ে রাখতে পারে। হ্যাঁ, এখানে থেকে কি হবে বল? তোর লেখাপড় আকার শেষ। এবার তো নিজের জায়গাটা বুঝে নিতে হবে তোকে। আর সাবিহারও তো বিয়েশাদি দিতে হবে। উদ্ধৃতি চিহ্ন। আমি বিয়ে করব না এখন, মা। উদ্ধৃতি চিহ্ন। মাঝখানে কথা বলল সাবিহা। সাবিহা বলতে গেলে আগুন সুন্দরী। ফর্সা রং, ঘন লম্বা চুল, তীক্ষ্ণ হসন্ত নচোখের দৃষ্টি। অনার্স শেষ করে ঘরে বসে আছে এখন। তাসলিমা বললেন, সেসব পরে দেখা যাবে। আগে ঢাকা চল, তারপর আরিশ করবে যা করার। তোর বাবার অনুপস্থিতিতে আমাদের তো কোনো কমতি রাখেনি সে।
কাছাকাছি থাকলে তোদেরকে আরও বেশি ভালোবাসবে। উদ্ধৃতি চিহ্ন। তালহা জানে তার ভাই এমনিতেই খুব ভালোবাসে তাদের, যদিও তেমন কথা হয় না, দেখা হয় না, কিন্তু মনের টান আছে। সাবিহা চুপ করে গেল। বিয়ে করলে আরিশকেই করবে সে, নয়তো নয়। বুঝদার হওয়ার পর থেকে আরিশকে নিয়েই তার সব স্বপ্ন। ঠিক আছে মা, তুমি ভাইয়ার সাথে কথা বলো, আমরা সব গোছগাছ করে নেব। উদ্ধৃতি চিহ্ন। ছেলের কথায় খুশি হলেন তাসলিমা খাতুন। আরিশের চাচা বেঁচে থাকতে পরিবার থেকে দূরে থেকেছেন কেবল আরিশের জন্য। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে বছরের পর বছর শহরে পড়ে থেকেছেন। তাসলিমা অবশ্য সে বিষয়ে কখনো কিছু বলেননি। মাস শেষে মোটা অঙ্কের টাকা পেলেই তিনি খুশি হতেন। সত্যি বলতে আরিশের চাচা দেলোয়ার কখনো চাননি রিশ আবারও কারো খারাপ কথা শুনে বড় হোক। নিজের স্ত্রীকে ভালো করেই চিনতেন তিনি। সে কারণেই ঢাকায় পরিবার নিয়ে আসতেন না দেলোয়ার। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে নিজে ভাতিজার দেখাশোনা ও ভাইয়ের ব্যবসা সামলাতেন। বেশ, আমি রাতে কল দেব, তোরা সব গুছিয়ে নে। তালহা মুচকি হাসল মায়ের কথায়। সাবিহা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে সে দারুণ খুশি। এতদিনে আরিশের কাছাকাছি থাকতে পারবে সে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙে গেছে আরিশের। ঘুমোঘুম চোখে পাশে তাকিয়ে ওরাকে খুঁজছে সে, কিন্তু যাকে খুঁজছে সে নেই পাশে। সজাগ দৃষ্টিতে ঘরের প্রতিটি কোণে চোখ বুলাতে লাগল আরিশ। কিন্তু না, ওরা ঘরে নেই। আরিশের ঘুম ছুটে গেল। মুহ রস্য উকার ওতেই শোয়া থেকে উঠে বসল। এর মধ্যেই ওয়াশরুম থেকে বেরোল ওরা, পরনে কেবল একটা তোয়ালে। ভেজা চুলগুলো খোলা, এলোমেলোভাবে পিঠে ঝুলে আছে। আরিশ থেমে গেল। সেই দৃশ্য দেখে তার দৃষ্টি আটকে গেল, নিঃশ্বাস ধীর হয়ে এলো। দাড়ি, জীবনে এই প্রথম ওরার দিকে এমন গভীর চোখে তাকিয়ে আছে সে। ফর্সা মেদহীন শরীর যেন নিপুণ কোনো শিল্পীর তুলিতে আঁকা। লম্বা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তার কোমল কাঁধ। চোখ দুটো ভীষণ মায়াবী, যেন একবার তাকালেই মন ডুবে যায়। আর ঠোঁট, সেটা যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি, নরম, কোমল আর এক ধরনের আকর্ষণে ভরা। আরিশ থমকে যায়। তার দৃষ্টিতে, তার মনোজগতে এক অদ্ভুত ঘোর নেমে আসে। আরিশকে বসে থাকতে দেখে ভীষণ ভড়কে গেল ওরা। চমকে উঠেছে, চোখ মুখ তাতে স্পষ্ট। লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। মন এতটাই উদাস ছিল যে জামাকাপড় না নিয়েই ঢুকে পড়েছিল ওয়াশরুমে। ধরে নিয়েছিল আরিশ এখনও ঘুমিয়ে আছে, তাই তো তোয়ালেতেই নির্বিকারভাবে বেরিয়ে এসেছিল। কিন্তু এখন এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই ওরা। নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে। মনে হচ্ছে মাটি ফেটে গেলে সোজা সেখানে ঢুকে যায়। তবুও কিছু একটা করতে হবে। নিজেকে সামলে লম্বা এক নিঃশ্বাস ফেলল সে। মাথা নিচু করে চোখ তুলে তাকালো না আরিশের দিকে। দ্রুত পায়ে এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে। চুপচাপ, কিছু না বলে ওরা ওয়ার্ড্রোব খুলে জামাকাপড় খুঁজছে। হাত কাঁপছে, সে টের পাচ্ছে স্পষ্টভাবে। কিছু না দেখেও বুঝতে পারছে। পেছনে থেকে আরিশ তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টির ভার যেন ঘাড়ে এসে পড়ে আছে ওরার। বুক ধুকপুক করছে, গলা শুকিয়ে গেছে। আর কিছু না ভেবে জামাকাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ফিরতেই চুপচাপ ভেঙে গেল সেই নিস্তব্ধতা। হামিংবার্ড, আরিশের গলা নরম, শান্ত। ওরা থমকে দাঁড়ায়। পেছনে ফিরতে সাহস হয় না। নিঃশ্বাস আটকে যায় তার। চোখ বন্ধ করে মুহূর্তটা কাটানোর চেষ্টা করে। আরিশ শান্ত কণ্ঠে বলল, শরীর ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। ওরা দাঁড়িয়ে থাকে নীরবে, নিঃশব্দে। তার মুখে কোনো শব্দ নেই, অথচ চোখে অভিমান, রাগ আর মনের গভীরে অজানা এক আলোড়ন। সারারাত পশুর মতো আচরণ করে, এখন শরীরের খোঁজ নিতে এসেছে। ওরা কি বলবে, কোন কথায় রেগে যায় বলা মুশকিল। আরিশ বসা থেকে উঠে দাঁড়ায়। ওরার দিকে গভীর মনোযোগ তার। মেয়েটার গলায়, ঘাড়ে অনেক দাগ বসে গেছে। আরিশকে এগোতে দেখে ভয় লাগছে ওরার। দ্রুত বলল সে, হ্যাঁ, ঠিক আছে, আমি জামাকাপড় পরে আসছি। উদ্ধৃতি চিহ্ন। এখানেই পড়ো, আমি দেখব না। উদ্ধৃতি চিহ্ন। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। হ্যাঁ, ঠিক আছে, আমি জামাকাপড় পরে আসছি। উদ্ধৃতি চিহ্ন। এখানেই পড়ো, আমি দেখব না। উদ্ধৃতি চিহ্ন। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। দেখার মতো অবশিষ্ট আছে কিছু? উদ্ধৃতি চিহ্ন।
ওরার প্রশ্নে আরিশ কিঞ্চিত অবাক হল। তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে। মুচকি হাসল আরিশ। কোনো জবাব দিল না। দাঁড়ি। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথম আরিশকে হাসতে দেখল সে। আরিশ ড্রেসিং টেবিলের ওপরে রাখা একটা মলম নিয়ে ওরার দিকে এগোল। ওরা চুপচাপ দেখছে সব। নিজেকে কিছুটা শক্ত করে নিয়েছে সে। ঘৃণা করে কিংবা রাগ নিয়ে, ঋষের সাথেই থাকতে হবে তাকে। সোলাইমান মল্লিক ওরাকে যতই ভালোবাসুক, বাবার মতো স্নেহ করুক, ওরা আর তাকে কষ্ট দিতে চায় না। তাছাড়া মায়ের ওপর পূর্ণ ভরসা আছে তার। ছোট থেকে মাই তাকে আগলে রেখেছে। মা চাইলেই রাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত। ওরার দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে। কিন্তু রোকসানা সেটা করেননি। মেয়েকে সাথে নিয়েই বিয়ে করেছেন। আরিশের স্পর্শে নড়েছে উঠল ওরা। গলার খোঁততে মলম আকার গিয়ে দিচ্ছে সে। ওরা অবাক হচ্ছে তার আচরণে। কি চায় আরিশ? রিমুভ দ্য টাওয়েল, হামিংবার্ড। উদ্ধৃতি চিহ্ন। কি উদ্ধৃতি চিহ্ন? হকচকিয়ে গেল ওরা। আরিশ স্বাভাবিকভাবেই ফের বলল, আরও দাগ আছে, মলম লাগাবো। উদ্ধৃতি চিহ্ন। দরকার নেই। আমি করে নেব। উদ্ধৃতি চিহ্ন। চুপ। ওরা চুপ করে যায়। আরিশের কথা না শুনলে যদি আবার রেগে যায়। ওরা ভয়, লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আরিশ ওরার বক্ষ বিভাজনে মলম লাগিয়ে দেয়। শরীরের সব ক্ষততে মলম লাগানো শেষে বলে, ব্যথা, ঔষধ আনিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট করে খেয়ে নাও। আর তোমার বন্ধুকে কল করে বলে দিও, তোমার জন্য টেনশন করার দরকার নেই। ইউ আর উইথ ইউর হাসবেন্ড। আর হ্যাঁ, আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে। গট ইট বেবি। উদ্ধৃতি চিহ্ন। ওরা মাথা নাড়ে কেবল। গুড গার্ল। পোশাক ঠিক করে নাও এখন। এভাবে আর থেকো না। ইফ আই চেঞ্জ মাই মাইন্ড, ইউ ওন্ট বি এবল টু হ্যান্ডেল ইট। শুকনো ঢোক গিল লড়া। আর এক মুহূর্তও দাঁড়াল না। জামাকাপড় নিও। এ কার সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরিশ ওর কাণ্ড দেখে হাসল একটু। পরক্ষণেই অবাক হল। সে হাসছে, মানে একটা মেয়ের জন্য হাসছে। মেয়েটা তার স্ত্রী বলেই কি এমন অনুভব হচ্ছে? কিন্তু কি লাভ? সবকিছু পাওয়ার পরেও তো সেই অন্য কারো সাথে চলে যায় এরা। আরিশের চোয়াল শক্ত হয়ে এলো। না, ওরার সাথে বেশি ভালো ব্যবহার করার দরকার নেই। নেহাত বয়সে এত ছোট বলেই এতটুকু যত্ন করল। কিন্তু এরপর তাও করা যাবে না। মহা ভুল করে ফেলেছে আজ। মলম কিনে দিয়েছে এটাই ঠিক আছে। লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল? সকাল সকাল কলিংবেলের শব্দে কিছুটা অবাক হলেন রোকসানা। মাত্রই তো সোলাইমান অফিসে গেলেন, নয়নাও স্কুলে গিয়েছে। তাহলে এই সময় কে এলো বাসায়? হাতের কাজ রেখে দরজা খুলে দিতে এগোলেন তিনি। তোমরা এত সকালবেলা? ভেতরে এসো। উদ্ধৃতি চিহ্ন। রিনভি, রনি ও আকাশ এসেছে। ওরা সবাই ওরার বন্ধু। রোকসানা মল্লিকের পেছনে পেছনে বাসার ভিতরে প্রবেশ করল সবাই। রিনভি বলল, আন্টি ওরা কোথায়? আসলে দিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। রনি কাল কল দিল, কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছিল ওরা। পরে আর কল ঢোকেনি, ফোন অফ। রোকসানা কিছুটা অপ্রস্তুত হলেন। আরিশ এত তাড়াহুড়ো করে বিয়েটা করল, কাউকে বলতেও পারেনি ওরা। ওয়ালাইকুমুস সালাম। ওরার বিয়ে হয়ে গেছে রিনভি। শ্বশুর বাড়ি আছে, স্বাভাবিকভাবেই ব্যস্ত এখন। উদ্ধৃতি চিহ্ন। না, এটা হতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। আচমকা আকাশের এমন আচরণে অবাক হলেন রোকসানা। মল্লিক। রিনভি আকাশের হাত ধরে কিছু একটা ইশারা করল। রনি বলল, কি আর করবি আকাশ? আমাদের বন্ধু সত্যি বিয়ে করে নিয়েছে। তাও না বলেই। উদ্ধৃতি চিহ্ন। রোকসানা বললেন, সময় সুযোগ ছিল না বলেই তোমাদের ইনভাইট করতে পারে নি ওরা। প্লিজ কিছু মনে করো না। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। না আন্টি, আমরা খেয়ে এসেছি। ওরার খোঁজ নিতে এলাম শুধু। এখন উঠছি। উদ্ধৃতি চিহ্ন। তিনজনই বসা থেকে উঠে দাঁড়াল। ঠিক আছে, আবার এসো একসময়ে। উদ্ধৃতি চিহ্ন। রিনভি হেসে বলল, জি আন্টি। উদ্ধৃতি চিহ্ন। ওরা চলে যাওয়ার পর দরজা আটকে নিজের কাজে এগোলেন রোকসানা। আকাশ, কন্ট্রোল ইউরসেলফ। হোয়াট আর ইউ ডুইং? আরেকটু হলেই একটা সিন ক্রিয়েট হতো। উদ্ধৃতি চিহ্ন। রনি বেশ জোরেই বলল আকাশকে। আকাশ হ্রস্ব উকার হয়ে গেছে। রাস্তায় হাঁটছে তিনজন। রিনভি আকাশের কাঁধে হাত রেখে বলল, আকাশ, কথা বল প্লিজ। দেখ,
ওরাকে তো তুই কখনো নিজের মনের কথা বলতেই পারিসনি। ও বেচারির তো দোষ নেই। উদ্ধৃতি চিহ্ন। দীর্ঘশ্বাস ছাড়ল আকাশ। ক্লান্ত গলায় বলল, আমি তো ওরাকে দোষারোপ করিনি রিনভি। দোষ আমার ভাগ্যের। জন্মের পর মা ছেড়ে চলে গিয়েছে, আজ ভালোবাসার মানুষকেও হারালাম। বাবা ঠিকই বলে রে, আম গুড ফর নাথিং। উদ্ধৃতি চিহ্ন। এমন কিছু না আকাশ। নিজেকে শান্ত কর। উদ্ধৃতি চিহ্ন। রনি আকাশকে জড়িয়ে ধরল। রিনভি বলে, আচ্ছা এভাবে হুট করে বিয়ে হলো কেন? তাও চুপচাপ। সাধারণভাবে বিয়ে হলে ওরা আমাদের বলতো, অবশ্যই বলতো। ওরা কি আদৌ নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? উদ্ধৃতি চিহ্ন। রিনভির কথাগুলো আঁকা শের মস্তিষ্কের ভেতর আন্দোলিত হতে লাগল। রিনভি ভুল কিছু বলেনি। রনিকে ছেড়ে দিয়ে আকাশ বলল, ঠিক বলেছিস তুই। বিশ্বাস কর, ওরা যদি এই বিয়েতে খুশি না হয়, আমি ওরাকে ওখান থেকে নিয়ে আসব। উদ্ধৃতি চিহ্ন। রিনভি ও রনি চমকালা। কাশের কথায় ছেলেটা এখন কতটা দুঃসাহসী হয়ে উঠেছে, অথচ এতদিন মুখ ফুটে ভালোবাসি কথাটাও বলতে পারেনি। আগে গিয়ে দেখতে হবে ওরা কেমন আছে, তারপর এসব। কিন্তু সবকিছু জেনে শুনে বুঝে তারপর। ওকে আকাশ। উদ্ধৃতি চিহ্ন। ওকে। উদ্ধৃতি চিহ্ন। রিনভির কথায় সহমত দিল রনি ও আকাশ। দুপুরের সময় কিছুটা ধুলো জমে আছে ফুটপাতে, আর সড়কগুলোতে যানবাহন চললেও সংখ্যা কম। সড়কের ধারে কিছু দোকানপাটের শাটার অর্ধেক উঠানো। রাস্তায় গাড়ির হর্নের শব্দ আর কখনো কখনো সাইকেলের চাকার সাই সাই আওয়াজ শোনা যাচ্ছে। বসার ঘরে সোফায় বসে আছে ওরা। টিভি চলছে। তামান্না দুপুরের রান্না করতে ব্যস্ত। ওরা বিরক্ত হচ্ছে। টিভি দেখতেও ভালো লাগছে না। রান্নাঘরের দিকে এগোলো সে। কিছু লাগবে ভাবি? উদ্ধৃতি চিহ্ন। তামান্না হেসে জিজ্ঞেস করল। ওরা রান্নাঘরের সবকিছু দেখতে দেখতে বলে, না, এমনি এলাম, ভালো লাগছিল না। উদ্ধৃতি চিহ্ন। আমার সাথে কথা বলুন তাহলে। আমার রান্না প্রায় শেষের দিকে। উদ্ধৃতি চিহ্ন। আমি আসার আগে এই বাড়িতে সারাদিন তুমি একা থাকতে? উদ্ধৃতি চিহ্ন। ওরা কৌতূহল নিয়ে শুধালো। তামান্না চুলো থেকে তরকারি নামিয়ে রেখে বলল, না, জলিল ভাই ছিল, আর জয়নাল চাচা। উদ্ধৃতি চিহ্ন। তাহলে উনারা এখন নেই কেন? উদ্ধৃতি চিহ্ন। জয়নাল চাচার শরীর খারাপ, আকার একটু, তাছাড়া কিছু কাজ থাকায় গ্রামে গিয়েছেন। আর জলিল ভাই? উদ্ধৃতি চিহ্ন। তামান্না চুপ করে গেল। মুখটাও কেমন মলিন হয়ে গেছে। ওরা বুঝতে পারছে না কিছু। কি হয়েছে উনার? উদ্ধৃতি চিহ্ন। উনাকে আরিশ ভাইয়া অন্য কাজ দিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন। ওরার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল। জলিল? হ্যাঁ, উনিই রুমে এসেছিলেন খাবার দিতে। তারপর তার জন্য ওরার ওপর রাগারাগি করেছিল আরিশ। তাহলে কি ওরার জন্যই জলিলের এই বাড়িতে থাকা হলো না? ওরার মেজাজ খারাপ লাগছে। একটা মানুষ এতটা টক্সিক হয় কিভাবে? মাঝে মধ্যে তো মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে। ও আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। তামান্না সব খাবার বাটিতে রেখে ডাইনিং টেবিলের দিকে এগোল। ওরাও তামান্নার সাথে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। রান্না তো শেষ, আপনি গোসল করে নিন, খাবার খেয়ে ঔষধ খেতে হবে তো। উদ্ধৃতি চিহ্ন। জুতো মেরে গরু দান। উদ্ধৃতি চিহ্ন। অস্পষ্ট স্বরে কথাটা বলল ওরা। তামান্না ঠিক শুনতে পায়নি। কিছু বললেন ভাবি? উদ্ধৃতি চিহ্ন। কিছু না গো, আমি গোসল করব না এখন, সকালে। উদ্ধৃতি চিহ্ন। ওরা চুপ করে গেল। তামান্না মুচকি মুচকি হাসছে। নিজের বোকামি দেখে ওরা নির্বাক। কি বলে ফেলত? ঠিক আছে, তাহলে খেতে দিয়ে দিচ্ছি ভাবি। উদ্ধৃতি চিহ্ন। হুম। উদ্ধৃতি চিহ্ন। ওরা চুপচাপ খেতে বসে। তামান্নার সাথে আপাতত আর কথা বলা যাবে না।